আসসালামু আলাইকুম। আমরা এবারে ক্লাসে শিখব যে এসি সার্ভিসিং করতে গেলে একজন এসি টেকনিশিয়ানের কি কি যন্ত্রপাতি থাকতে হবে এবং কি কি পার্টস তার জরুরি প্রয়োজন, এইটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমি কিন্তু এগুলো এখানে সারিবদ্ধভাবে লিখে দিছি যে স্বল্প পরিসরে আমরা যদি এসি সার্ভিসিং করতে যাই তাহলে আমাদের প্রয়োজন একটি টুল বক্স বা একটি ব্যাগ। এই ব্যাগের মধ্যে অথবা এই টুল বক্সের মধ্যে আমাদের যন্ত্র এবং কিছু যন্ত্রাংশ নিয়ে যাব। আমাদের যদি একটা কল আসে যে আমার এসি ঠান্ডা হচ্ছে না বা আমার এসিটা চলতেছে না, ঠিক আছে, তাহলে আমরা কি যন্ত্রপাতি নিয়ে যাব ওখানে কাজ করার জন্য? এই যে দোকানে যে সকল যন্ত্রপাতি দেখাইছি সব দোকান সহ তো নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে? তাহলে স্বাভাবিক অবস্থায় প্রাথমিকভাবে কাজ করার জন্য যে সকল যন্ত্রাংশ উপাংশ প্রয়োজন, ওই যন্ত্রাংশ এবং উপাংশ নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। সর্বপ্রথমে আমাদের কি লাগবে? যন্ত্রপাতি লাগবে, যেগুলা দ্বারা আমরা এসি চেক করতে পারবো, যে কি সমস্যা নিরূপণ করতে পারবো, দেখতে পারবো। তারপরে আমাদের কি লাগবে? উপাংশ মানে যন্ত্র মানে যন্ত্রাংশ। একটা হলো যন্ত্রপাতি, একটা হলো যন্ত্রাংশ বা উপাংশ। যন্ত্রপাতি হইলো কি আমরা যেটা দিয়া খুলবো, পরিমাপ করব ইত্যাদি। উপাংশ বা যন্ত্রাংশ গুলা কোনগুলা? সেটা হলো যেগুলো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেগুলো হলো যন্ত্রাংশ। বুঝা গেছে? তাহলে যন্ত্রপাতি এবং যন্ত্রাংশের মধ্যে তো পার্থক্য আছে না? যন্ত্রাংশটা হলো কি? যন্ত্রপাতি একটা আর পার্টস একটা, এর মধ্যে ডিফারেন্স আছে না? পার্টস যদি খারাপ থাকে তাহলে পরিবর্তন করতে হবে, যন্ত্রপাতি তো তোমার পরিবর্তন করতে হবে না, যন্ত্রপাতি তো তুমি নিয়েই যেতেছো। বোঝা গেছে? তাহলে আমরা একটা একটা শুরু করি। সর্বপ্রথম আমাদের কি লাগবে? একটি নিয়ন টেস্টার। ওই যে আমরা ফ্রিজ সার্ভিসিং এর জন্য যে তালিকা করছি, ওই তালিকার অনেকাংশই এখানে আছে, অনেকগুলি এখানে আছে। পরিবর্তন হবে শুধু কি পার্টসের। ঠিক আছে? তাহলে আমরা প্রথম সারিতে এখানে কি নিতেছি? একটি টেস্টার। একটি টেস্টার লাগবে। কেন টেস্টার লাগবে? কারণ এসিতে যদি বডি থাকে, আর্ট থাকে, তাহলে শক খাইতে পারো। আগে তুমি চেক করে দেখে নেবা। ঠিক আছে? এন্ড টেস্টারের কাজ কি আমরা সবাই জানি না? সবাই তো জানি। আচ্ছা, তো টেস্টার কম দামে বেশি দামে যার যেটা পছন্দ একটা সংগ্রহ করলে হয়ে যাচ্ছে। এখন টেস্টারের পরে আমাদের কি আছে? প্লায়ার্স। এন্ড প্লায়ার্স এর মধ্যে নোটস প্লায়ার্স থাকতে পারে, কাটিং প্লায়ার্স থাকতে পারে, কম্বিনেশন প্লায়ার্স থাকতে পারে। যে কোনো একটা প্লাস প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এত ফোন দিচ্ছে কেনা। এরপরে আছে কি? স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার দুই ধরনের নিতে হবে, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আর হলো স্টার স্ক্রু ড্রাইভার। এখানে স্টার স্ক্রু ড্রাইভার হলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যেহেতু আমরা এসির কাজ করব। একটু দেখো, এত ফোন দিচ্ছে কেন। হ্যালো হ্যালো, সাইলেন্ট করো। এই চেয়ারটাও মাঝখানে আসছিল, সরাইছো না? হ্যাঁ, কোন জায়গার থেকে বলছিলাম? হ্যাঁ, তাহলে আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এখানে কি? স্টার স্ক্রু ড্রাইভার। তো এই স্টার স্ক্রু ড্রাইভারের মধ্যে কিন্তু এসির যে কাজ করতে যাব, এসির আউটডোর গুলা কিন্তু অনেক সময় অনেক চিপা জায়গায় লাগানো থাকে। সেই ক্ষেত্রে এই লম্বা 6 ইঞ্চি স্ক্রু ড্রাইভার দ্বারা তুমি কিন্তু আউটডোরে নাট খুলতে পারবে না। বক্সের ভিতরে লাগানো থাকে, বক্সের ভিতরে স্টার স্ক্রু ড্রাইভার ঢুকবে না, জায়গা কম থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে 2 ইঞ্চি ছোট স্ক্রু ড্রাইভার পাওয়া যায়, টাবি স্ক্রু বলে। ওই স্ক্রু ড্রাইভার একটা তোমাকে সংগ্রহ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখবা যে 5 তলা 6 তলা বিল্ডিং এর বক্সের মধ্যে এসি ফিটিং করা থাকে। তো ওই বক্সের মধ্যে জায়গা থাকে উপরে 6 ইঞ্চি 4 ইঞ্চি বা 2 ইঞ্চি, বা সাইডে অনেক সময় জায়গা থাকে না। তো ওইখানকার স্ক্রু গুলা খুলতে হলে এই ছোট একটি ভালো মানের স্ক্রু অবশ্যই তোমার স্ক্রু ড্রাইভার লাগবে। এরপরে আসো কি? ক্লিপ অন মিটার, আমাদের মেইন জিনিস যেটা।
আমরা স্ক্রুড্রাইভার নিলাম, টেস্টার নিলাম, প্লায়ার্স নিলাম। এখন আমাদের পরিমাপ করতে হবে এসিটা চলছে না বা চলছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, গ্যাস আছে না নাই, এইটা পরিমাপ করার জন্য আমাদের বিশেষ প্রয়োজন। সেটা কি? ক্লিপ অন মিটার, যাদের আমরা কারেন্ট পরিমাপ করব, কম্প্রেসারের ওহমস পরিমাপ করব, সকল ইনস্ট্রুমেন্ট এটা দ্বারা আমরা কি করব? টেস্ট করতে পারবো। এই জন্য আমাদের অ্যাম্পিয়ার মিটারটা লাগবে। তো অ্যাম্পিয়ার মিটার আমরা কোনটা কিনবো? আমাদের কম দামের মধ্যে সবচাইতে ভালো বর্তমান বাজারে এই কিলোফোন মিটারটাই আছে। এটার মডেল নাম্বার হলো BM5266, অল্প টাকায় পাওয়া যায় এবং মোটামুটি ভালো সার্ভিস দেয়। তাহলে একটা অ্যাম্পিয়ার মিটার রাখতে হবে। সামর্থ্যের বেশি থাকলে বড় বেশি টাকা দিয়ে আপনারা কিনবেন, অসুবিধা নেই। যার যার সামর্থ্যের মধ্যে সে যন্ত্রপাতি কিনবেন। এরপরে আসছে আমাদের কি? গ্যাস পরিমাপ করার জন্য কম্পাউন্ড গেজ মিটার। এই কম্পাউন্ড গেজ মিটার আমরা ডাবল রাখতে পারি, সিঙ্গেলে রাখতে পারি, হাই প্রেশার রাখতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে লো প্রেশারও রাখতে পারি। তা আমাদের চাহিদা অনুযায়ী আমরা কিনে নেব। আমরা একটা রাখলেও কাজ করতে পারবো, দুইটা দেওয়াও কাজ করতে পারবো, যখন যেটা প্রয়োজন যার যার সামর্থ্যের মধ্যে সে করবেন। এবং এই কম্পাউন্ড গেজের সাথে কিন্তু হোস পাইপ লাগবে। ঠিক আছে? আমরা এসির কাজ করতে গেলে এখন 3টা হোস পাইপ লাগবে। 3টা হোস পাইপের মধ্যে 410 যে গ্যাস আছে তার নজেলের সাথে কিন্তু জেনারেল এই হোস পাইপ গুলা নজেল কি লাগবে না। বোঝা গেছে? এই জন্য 410-এর জন্য আলাদা একটা হোস পাইপ প্রয়োজন। আমরা তাহলে আলাদা একটা 410-এর হোস পাইপ নেব আর এইগুলা দুইটা নেব, তাহলে 3টা হোস পাইপ আমাদের প্রয়োজন। এরপরে আমরা টিউব কাটার নেব, একটা টিউব কাটার নেব। এসির টিউব কাটার সাধারণত এর সাথে বড় সাইজের লাগবে। যদি মোটা পাইপ কাটতে যায় তাহলে এর সাথে বড় সাইজ লাগবে, এটাতেও কাটা যাবে। একটা টিউব কাটার প্রয়োজন। এরপরে আসছে কি? গ্যাস ওয়েল্ডিং সেট। যদি এসির কপার পাইপ লিকেজ থাকে, ভাঙা থাকে বা জয়েন্টের প্রয়োজন হয় বা দূরত্ব পাইপের বাড়াইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? একটা পাইপ আর একটা পাইপের সাথে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার জন্য আমার কি লাগতেছে? এখানে একটা ওয়েল্ডিং সেট লাগতে পারে। এটা সিঙ্গেল টর্চ। যদি বেশি মোটা পাইপ ঝালাইতে যায় তাহলে ডাবল টর্চ পাওয়া যায়, এই ডাবল টর্চ সংগ্রহ করে নেব। অর্থাৎ আমি 2টা টর্চ রাখলে আমার সবচেয়ে ভালো, সিঙ্গেল একটা, ডাবল একটা। যেখানে কম তাপ প্রয়োজন সিঙ্গেলটা ব্যবহার করব, যেখানে বেশি তাপ প্রয়োজন ডাবলটা ব্যবহার করব। এরপরে সোল্ডারিং আয়রন বলছি এখানে, এটাও তোমার লাগতে পারে, কারণ এসির মধ্যে সার্কিট আছে। ইনডোরের মধ্যে এসির ইনডোরের মধ্যে কি আছে? সার্কিট আছে। এই যে সার্কিটের অনেক সময় কি হবে? পিন নষ্ট হয়ে যাবে, ফুয়েল লাইনটা উঠে যাবে বা কোনো তার ছিঁড়ে যাবে। যদি যায় সেক্ষেত্রে একটা সোল্ডারিং আয়রন থাকলে কি হয়? ভালো হয়, ওই তারটা তুমি এখানে লাগাইতে পারবা। তারপরে আসো যে থার্মোমিটার। থার্মোমিটার বলতে ইনফ্রারেড মিটার আছে আমার এখানে। এটা এই ধরনের মিটার তোমার থাকতে পারে কম দামের মধ্যে, 250-300 টাকায়। ওই যে এক ধরনের টেম্পারেচার মিটার আছে না, ইলেকট্রনিক ডিজিটাল, ওটা কিনতে পারো। এই মিটারের দাম বেশি। এইগুলা 2000 থেকে শুরু করে 10,000 15,000 টাকা পর্যন্ত দামের আছে। এটা যদি আমরা এসিতে ধরি, অনেক দূর থেকে এই আমরা এসির টেম্পারেচার দেখতে পারবো, এসি থেকে কত কি পরিমাণ ঠান্ডা বের হচ্ছে আমরা কিন্তু দেখতে পারবো। এরপরে আউটডোরের মধ্যে এখন কি পরিমাণ তাপ বের হচ্ছে, মানে গরম বাতাস বের হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখা যাবে। যেমন আমার রুমের টেম্পারেচার কত সেটাও দেখতে পারবো। এখন বর্তমানে রুমের টেম্পারেচার আছে 30। ঠিক আছে? এখন সামর্থ্য থাকলে আমরা এরকম একটা মিটার রাখবো। অনেক সময় দেখবেন যে এসির কাজ করছেন, ঠান্ডা বেরোচ্ছে, কিন্তু কাস্টমার বলতেছে যে আমার এসি তো আগে এর থেকে ভালো ছিল, ঠান্ডা কম হইতেছে, তর্ক বিতর্কে জড়ায় যাবেন। এই জন্য মিটারটা থাকলে ভালো হয়। আগে কত ছিল, আগে যে মাপ দিবা যে আপনার এসিতে যে তাপমাত্রা কত ছিল, এখন টেম্পারেচার 28 আসছিল বা 25 আসছিল, এখন এই দেখেন 22 আসছে। বুঝা গেছে? তাহলে এই থার্মোমিটারটা যদি তুমি রাখো তোমার কিন্তু উপকারে আসবে। তো প্রথমে কিনতে হবে বলতাছি না, পর্যায়ক্রমে কাজ করলে আস্তে আস্তে যখন প্রয়োজন কিনে নিবা, এতে তোমার ভালো হবে। ওটা লাগাও। তাহলে আমাদের থার্মোমিটার চলে গেল। এরপরে আসছে কি? যদি আমরা এসির গ্যাস চার্জ করি তাহলে আমাদের ভ্যাকুয়াম কম্প্রেসার লাগবে। এই যে ভ্যাকুয়াম কম্প্রেসার, ভ্যাকুয়াম ছাড়া এসিতে গ্যাস ভরা যাবে না।
ভ্যাকুয়াম করার জন্য আমাদের একটা ভ্যাকুয়াম মেশিন অবশ্যই লাগবে। আমরা যদি নতুন ফিটিং করতে যাই, পুরাতন ফিটিং করতে যাই বা গ্যাস চার্জ করতে যাই, সকল ক্ষেত্রে ভ্যাকুয়াম একটা এসির জন্য জরুরি জিনিস। আচ্ছা, ভ্যাকুয়াম পাম্প গেল। এখন আসো, আরো কিছু জিনিস লাগবে, সেটা হলো কি অ্যালেন কি সেট, যেটা না হলে তুমি এসির কোনো কাজই করতে পারবে না। অ্যালেন কি সেট কোথায়? এই যে, এটা না হলে তুমি এসির কাজই করতে পারবে না। গ্যাস লক আনলক করার জন্য এসির আউটডোরের কাজের ক্ষেত্রে এটা কি জরুরি প্রয়োজন। তবে এখানে একটা সেট কিনলে ভালো। সেট যদি না কিনো তাহলে 4, 5, 6 এই তিনটা কিনলেই তুমি মোটামুটি 5 টন, মানে 1 টন থেকে 5 টন এসির গ্যাস লক আনলক করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার নাম কি? অ্যালেন কি সেট। এসির কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আসো অ্যাডজাস্টেবল রেঞ্জ, যেটা আমরা ওখানে লিখি নাই। অ্যাডজাস্টেবল রেঞ্জ তোমার দুইটা লাগবে। এখন একটা তো একটু ছোট হলে চলবে, আর একটা একটু বড় সাইজের হলে চলবে। 3-4 পর্যন্ত পাইপ যদি তুমি টাইট দাও তাহলে 12 ইঞ্চি একটা, আর 1-4 থেকে টাইট দেওয়া যায় তার জন্য 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি একটা। তাহলে দুইটা অ্যাডজাস্টেবল রেঞ্জ এসির কাজের জন্য তোমার মাস্ট বি। অনেক সময় দেখবা ফ্লায়ারিং নাটের গোড়া দিয়ে লিক থাকে, চার্জিং এর গোড়া দিয়ে লিক থাকে। অনেকদিন চলতে চলতে এমনিতেই নাট কি হয়, লিকেজ হয়ে যায়। তখন সেক্ষেত্রে এই অ্যাডজাস্টেবল রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এসি সার্ভিসিং এর জন্য। বোঝা গেছে? তাহলে দুইটা রেঞ্জ তোমার অবশ্যই লাগতেছে। তারপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ফ্লায়ারিং টুলস। খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা জিনিস ফ্লাইং টুলস। অ্যাকসেপ্ট ফ্লাইং টুলস তোমার লাগবে। সমস্তটা ব্যাগে করে না নিতে পারলেও তোমার মেন যে দুটা জিনিস আলাদা করে তুমি ব্যাগে করে নিতে পারো। এই দুটা জিনিস তোমার সাইজ অনুযায়ী ব্যাগের মধ্যে এভাবে রাখা দিবা। কখন কখন কোন জায়গায় তোমার প্রয়োজন তুমি নিজেও জানো না। এসির কাজ করতে গেলে দেখবা যে ফ্লাইংটা নষ্ট হয়ে গেছে, কাইটা লিক হয়ে গেছে, সেই জন্য তোমার নতুন করে ফ্লাইং করে লাগাইতে হবে। কখন প্রয়োজন বলা যাবে না, এই জন্য ফ্লাইং সেটটা কি একদম তোমার কাছে রাখতেই হবে। তাহলে আমাদের ফ্লাইং সেট চলে গেল। এরপরে আসো, যদি আমরা এসি ফিটিং করতে যাই, সার্ভিসিং তো একটা আছে, যদি কোনো সময় ফিটিং করতে যাই তাহলে আমাদের একটা হ্যামার ড্রিল মেশিন প্রয়োজন। আর আমরা যদি ফিটিং না করি আমার হ্যামার ড্রিল দরকার নেই, যে শুধু এসির গ্যাস বললাম আর সার্ভিসিং করলাম, তাহলে হ্যামার ড্রিলের আমার দরকার নেই। যদি আমি ফিটিং করতে যাই তাহলে আমার হ্যামার ড্রিল মেশিন লাগবে। কেন লাগবে? একটা এসির কাজ করতে গেছেন, এখন গ্রাহক অনেক বলতেছে যে ভাই আমার এসিটা এখান থেকে সরায় এই পাশে লাগাই দেন। এখন আপনার যদি ড্রিল মেশিন না থাকে আপনি কাজটা করতে পারবেন? কাজটা করতে পারবেন না। এই জন্য আপনার একটা ড্রিল মেশিন প্রয়োজন। কিন্তু আপনি যখন এসি সার্ভিসিং করতে যাবেন তখন তো এত কিছু নিতে পারবেন না, ড্রিল মেশিনও নিতে পারবেন না, ভ্যাকুয়াম পাম্পটাও নিতে পারবেন না, ভারী হবে। কিন্তু ভ্যাকুয়াম পাম্পটা আপনার জরুরি নিতে হবে যদি গ্যাস চার্জের প্রয়োজন হয়। কাস্টমারের বলতে হবে যে আপনার কি সমস্যা। যদি গ্যাস চার্জে বলে যে গ্যাস চার্জ করতে হবে তাহলে সাথে করে নিয়ে যেতে হবে। আর যদি বলে যে সমস্যা ঠান্ডা হয় না তাহলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করতে হবে। তো এসি সার্ভিসিং এর যদি কল আসে, একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, সেটা হলো এখন আমরা কি যন্ত্রপাতি দেখছি এবং ইকুইপমেন্ট দেখছি। যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট সবগুলা দেখাইছি। এখন আমার কিছু ইলেকট্রিক ডিভাইস লাগবে এবং প্রয়োজনীয় গ্যাস লাগবে। এসির কাজের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্যাপাসিটর। এখন 1 টন, 1.5 টন, 2 টন, 2.5 টন পর্যন্ত যদি সিঙ্গেল ফেজ এসি হয়ে থাকে তাহলে 3 থেকে 4 সাইজের এই ক্যাপাসিটর আপনার ব্যাগে থাকতে হবে। বোঝা গেছে? এখন এসির কাজে গেছেন, কম্প্রেসর চলে না, চেক করে দেখলেন ক্যাপাসিটর খারাপ। একটা ক্যাপাসিটরের জন্য আপনি এত দূর আসবেন, সময় অপচয়। আপনি 2-4টা ক্যাপাসিটর ব্যাগের মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই, আপনার দোকানে রাখলে কোনো অসুবিধা নাই। সার্ভিসিং সময় লস হবে না, বরঞ্চ ক্যাপাসিটর থেকে কিছু লাভ হবে এবং সার্ভিসিং থেকে কিছু টাকা আসবে। তা আমরা 1 টন, 1.5 টন এবং 2 টন, 2.5 টনের জন্য কি কি সাইজের ক্যাপাসিটর এটা আমরা মান একটু নির্ধারণ করি। আমরা যদি 1 টনে দেই তাহলে আমাদের 35 এমএফডি ক্যাপাসিটর, 40 এমএফডি একটা, 45 একটা,
50 একটা, 55 একটা এবং 60 একটা। 35, 40, 50, 55 বা 60, 5টা ক্যাপাসিটর রাখলে আমাদের হচ্ছে। তো ক্যাপাসিটর এখানে আবার দুই ধরনের আছে, কম্বাইন এবং টু পিন। যেটা 3 পিন থাকবে সেটা হলো কম্বাইন, যেটা 2 পিন থাকবে সেটা হলো টু পিন। তা আমরা দুই ধরনের রাখতে পারি, একটা কম্বাইন, বাকিগুলা কি টু পিন। গ্রাহককে বলতে হবে এসি আপনার কয় টন, যদি বলে 2 টন তাহলে অবশ্যই 50 থেকে 60 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর সঙ্গে নেবেন। যদি বলে 1 টন তাহলে 35 থেকে 40-এর মধ্যে একটা ক্যাপাসিটর আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ এসির কি সমস্যা এই লক্ষণটা কিন্তু গ্রাহকের কাছ থেকে যাওয়ার আগে আপনাকে শুনতে হবে। যদি সে বলতে পারে ওই অনুযায়ী আপনাকে পার্টস সংগ্রহ করে কিন্তু আপনাকে যেতে হবে। কারণ এসি চলছে না, ঠান্ডা বাতাস দিচ্ছে না, যা প্রথমে চেক করতে হবে কি অ্যাম্পিয়ার, তারপরে চেক করতে হবে কি কম্প্রেসর। অর্থাৎ কম্প্রেসার না চলে তো কোনো কিছু হবে না। কম্প্রেসার চেক করতে যায় দেখেন ক্যাপাসিটর খারাপ, এখন ক্যাপাসিটর চেঞ্জ করছেন বা ক্যাপাসিটর ভালো আছে, এসির কম্প্রেসার চলতেছে, এখন দেখছেন যে গ্যাসের সমস্যা, এখন কি লাগবে গ্যাস লাগবে। তো গ্যাসের বড় সিলিন্ডার হয়তো আপনি কাছে নিতে পারবেন না। যদি বলে গ্রাহক আমার এসি ঠান্ডা হয় না কিন্তু চলে, কত নাম্বারের গ্যাস আপনি জানা যাবেন। জানার পরে আমাদের কয়টা গ্যাস ব্যবহার করি এসিতে, বর্তমানে 22 হলো এখন বিলুপ্ত, তারপরে আছে 410, এখন নতুন বের হয়েছে আর 32 290। তা আমাদের দোকান যদি থাকে কিছু গ্যাস আমরা রাখবো, দোকান যদি না থাকে তাহলে গ্যাস চার্জ করতে গেলে আমরা তথ্য সংগ্রহ করে যে গ্যাসটা লাগবে সেই গ্যাসটা আমরা কিছু পরিমাণ নিয়ে যাব, অথবা সম্ভব না হলে ওই স্পট থেকে দেখার পরে যে যন্ত্রটা আমাদের লাগে সেটা সঙ্গে করে নিয়ে যাব। এছাড়া আমাদের আরেকটা জিনিস, অনেক সময় অরিজিনাল ইনডোরের যে সার্কিটগুলো এসির এগুলা অনেক সময় নষ্ট থাকে, অনেকে মেরামত করা সম্ভব হয় না, নতুন সার্কিটের প্রয়োজন হয়। নতুন সার্কিটের প্রয়োজন হলো ইউনিভার্সাল সার্কিট, যেটা বাজারে সবসময় পাওয়া যায়। যদি আপনার দোকান মফস্বলে হয় বা দূরে হয়, এরকম 2-4টা সার্কিট কিনে রাখবেন, যদি কোনো সময় প্রয়োজন পড়ে ওই দূরে না যায় সার্কিট গুলা চেঞ্জ করে আপনি কাজটা সমাধান করতে পারবেন। তো আমরা এবার কি শিখলাম যে একটা এসি সার্ভিসিং করতে গেলে একটা এসি টেকনিশিয়ানের কি কি যন্ত্রাংশ, যন্ত্রপাতি এবং ইলেকট্রিক পার্টস প্রয়োজন, ঠিক আছে আমরা শিখলাম। এই যে গ্যাসের সিলিন্ডার, এটা তো সাথে সাথে যদি গ্যাসের প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন, না হলে তো নিতে পারবেন না। তো স্বাভাবিক অবস্থায় আপনি কি নিয়ে যাবেন, এসির রোগ এবং লক্ষণ কাস্টমারের কাছ থেকে শুনতে হবে। যদি বলে যে আমার এসি দিয়ে পানি পড়ে, তাহলে তো আমার এত কিছু নেওয়ার প্রয়োজন নেই। যদি পানি পড়ার রোগ সারতে যান আপনার লাগবে 2টা অ্যাডজাস্টেবল রেঞ্জ, অ্যালেন কি সেট, স্টার স্ক্রুড্রাইভার ইত্যাদি, যাতে ইনডোরটা আপনি খুলতে পারেন, ড্রেন ক্লিয়ার করতে পারেন। অর্থাৎ লক্ষণ অনুযায়ী আপনাকে যন্ত্রপাতি সংগ্রহ করে নিয়ে যেতে হবে, কারণ সমস্ত যন্ত্রপাতি আপনি নিয়ে যেতে পারবেন না। তারপরে যে সমস্যা ওই সমস্যা অনুপাতে আপনাকে যন্ত্রপাতি এবং মালামাল সংগ্রহ করে কাজ করতে হবে। এবং যদি ঝালাইয়ের প্রয়োজন পড়ে তাহলে ব্যাগের মধ্যে ব্লিচিং রড কিছু রাখতে হবে, এসির মধ্যে ব্লিচিং রডই লাগে, ঠিক আছে। আর ফ্রিজের ক্ষেত্রে অবশ্যই পিতল রড রাখতে হবে, কারণ এসির পাইপগুলা, সার্ভিস পাইপগুলা কি থাকে সবগুলা কপারের থাকে, কোনো কোনো ক্ষেত্রে অ্যালুমিনিয়ামেরও থাকে, কিন্তু সেটা খুবই কম। তা এখন আমাদের প্রয়োজন হইলো কি সকল যন্ত্রপাতি রাখার জন্য একটা ব্যাগ অথবা এরকম একটা টুল বক্স। তাহলে আমরা একটি টেকনিশিয়ান হিসাবে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলোর নাম জানলাম, শিখলাম, এবং কিভাবে তা সংগ্রহ করতে হয় সেটাও আমরা জানলাম। আমরা কিন্তু ওয়ার্কশপে অনেক যন্ত্রপাতি আপনাদেরকে দেখাইছি, এতগুলা যন্ত্রপাতি নিয়ে কেউ কাজে যাইতে পারবেন না, অনেক ভারী হবে বা কাজটা হবে কিনা সেটাও আপনি জানেন না। এই জন্য প্রাথমিকভাবে যে যন্ত্রপাতিগুলো আপনার প্রয়োজন সেই যন্ত্রপাতিগুলো নিয়ে কাজে বের হইতে হবে, বুঝতে পারছি? তাহলে আমরা খুব সহজে শিখলাম একজন এসি টেকনিশিয়ানের কি কি যন্ত্রপাতি প্রয়োজন, ঠিক আছে। দর্শক দূর থেকে যারা দেখছেন, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন।
খুদা হাফেজ।